मे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। ओम जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अधिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। আজকের দিনটা মিশনের একটা ঐতিহাসিক দিন। একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল আজ থেকে 50 বছর আগে, এবং সেই ইতিহাসের আজকে একটা পুনর্মূল্যায়নের দিন। এবং এটা খুব কম লোকের ভাগ্যে ঘটে। অনেকে যারা ইতিহাস রচনা করেন তারা আসলে দেখে যেতে পারেন। তো আজকে মঞ্চে যারা আছেন, আজকে এখানে উপস্থিত আছেন মঞ্চে, তারা অতি ভাগ্যবান বলতে হবে, কারণ তারা যে ইতিহাস তাদের সামনে রচিত হয়েছিল আজকে আবার তার পুনর্মূল্যায়নে তারা উপস্থিত আছে। যিনি ইতিহাস রচনা করেছিলেন পূজ্যপাদ নিত্যানন্দজি মহারাজ, তিনি অদৃশ্যভাবে আছেন। কারণ আমরা বিশ্বাস করি যে স্রষ্টা তার সৃষ্টির মধ্যে লুকিয়ে থাকে। তো আজকে তাকেও স্মরণ করছি নিত্যানন্দজি মহারাজকে, এবং তার পার্শ্বদ যারা যারা ছিলেন, স্বামী অর্চানন্দজি, স্বামী অর্চানন্দজি থেকে শুরু করে যারা ছিলেন বিগ্রহানন্দজি, করুণাত্মানন্দজি, অনেকে ছিলেন, জয়দানন্দজি, সবাইকে স্মরণ করছি, কারণ তাদের সবার হাত ধরে এই ইতিহাস আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছে। তো এটা ঠাকুরমা স্বামীজির বিরাট আশীর্বাদ যে গঙ্গার তীরে যে স্থান তার কৃপায় মহারাজ পেয়েছিলেন, এবং সেই সূচনার দিন যে সমস্ত স্টুডেন্টরা যারা এখানে এক সময় তারা একটা অজানা, একটা অন্ধকার, একটা কি বলবো অনিশ্চয়তার মধ্যে দিয়ে এখানে শুরু করেছিল তাদের জীবন, আজকে তারা বুঝতে পারছে যে তারা ঠিক জায়গায় এসেছিল। এবং যিনি এটা কর্ণধার ছিলেন তার মধ্যেও নিশ্চয়ই আমি মনে করি প্রথম দিনে অনেক রকম হতাশা, অনেক রকম নিশ্চয়তা ছিল যে কিভাবে তিনি এটা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে, তার গুরু স্বামী বিরজানন্দজির আশীর্বাদে তিনি একটা ঠিক জায়গায় নিজেকে দাঁড় করে দিয়ে গেছেন। এখন আমাদের কাজ হচ্ছে যারা আমরা আছি যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং প্রথম ব্যাচ, সেই ব্যাচের যে স্টুডেন্টরাও এসছে, যারা এখানে আছেন উপুরদা বা আমাদের প্রথম ব্যাচের ছেলে কি আছে, কে এসেছে তারা জানে। রামুদা তাদের এনেছিলেন শুনেছি, রামুদা উপুরদা এরা সব কালেক্ট করে নিয়ে এসেছিলেন। প্রথম ব্যাচের স্টুডেন্ট কিছু এসছে, তো তাদেরকে ডাকা হয়েছে, সবাই আসতে পারেনি। তো এসে নিশ্চয়ই তাদের খুব ভালো লাগছে। তারা গতকাল রাত্রে এখানে ছিল 2-1 জন, এবং তাদেরকেও যে আমরা ডাকতে পেরেছি, আমাদের মনে যে চিন্তা এসছে এবং আমাদের ডাকে তারা সাড়া দিয়ে এসছে, এটাও ঠাকুরের একটা আশীর্বাদ। তো যারা যারা প্রাক্তনী এসছো প্রথম ব্যাচে, তারা দাঁড়াও, তো একটু যারা দেখতে চায় কে কে এসছে সামনে এসে এটা দাঁড়ালে ভালো হয়। স্বপন সোরেন, তারপর হচ্ছে চিত্তরঞ্জন মোদী। মোদী বরেন হাসদা, গান্ধীজি শাস্ত্র, এই ছবিটা পুরুলিয়া ছিল কে? গান্ধীজি পুরুলিয়া, বাঁকুড়া, সুনীল কৃষ্ণ, আমিও বাঁকুড়া। খুব ভালো, খুব ভালো। ঠাকুর তোমাদের আরো ভালো রাখো। তারপর আমি ওই কতটা কম বলো না, এদিকে শোনো, তোমার কথা নদীর কথা বলো। আমি দেবদাস হাঁসদা। দেবদাস হাসদা। সুতরাং প্রথম ব্যাচে আরো অনেকে হয়তো আছে, সবাইকে আমরা পাইনি। 21 জন ছিল।
21 জন। হ্যাঁ, এটা আমাদের অনেক 21 জনের মধ্যে এরা বিউটি করে বাহ। শান্তনুরা এইটা অনেক দিনের একটা ভাবনা ছিল জানো তো। হ্যাঁ রে, শান্তনু আসেনি, হ্যাঁ, শান্তনু। মহারাজ মহারাজ এটা কিন্তু একটা খুব বড় কাজ হয়েছে, মানে আমাদের খুবই একটা খুব বড় রকমের কাজ। হ্যাঁ, তো আজকে এটা শুরু হলো, মানে তোরা সামনে বলো, সামনে চেয়ার করে বলো। তো এটা একটা শুরু হলো, মানে আমাদের, কারণ স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন যে ভারতবর্ষের সবচেয়ে দুর্বলতা হলো ভারত ইতিহাসকে ভুলে যায়। আজকে বলা হয় আমাদের দুর্বলতার জন্য হিস্টোরিয়ানরা বলেন যে আর্যরা এসেছিল এশিয়া মাইনর থেকে, স্বামীজি এসে বিরোধিতা করেছেন যে আর্যদের ভূমি ভারতবর্ষ। শুধু আমাদেরকে এখান থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন হিস্টোরিয়ান তারা অনেক রকম যুক্তি তর্ক তৈরি করে যাতে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের না হয়, এরকম বহু প্রচেষ্টা চলেছে। ঠিক সেরকম প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হিস্ট্রিটাকে মনে রাখতে হবে। হিস্ট্রি যদি আমরা ভুলে যাই, অতীতকে যদি সম্মান না করি, তাদের কথা চিন্তা না করি, তাহলে কিন্তু আমাদের, যেমন একটা গাছের মূল না থাকলে গাছের কোনো অর্থ হয় না, প্রতিষ্ঠানের মূল না থাকলে প্রতিষ্ঠানের কোনো অর্থ হয় না, সেরকম এই যে যারা মূল প্রতিষ্ঠানে ছিলেন, যারা এখনো আছেন, তাদের বিভিন্ন রকম স্মৃতি, তাদের বিভিন্ন রকম চিঠিপত্র, তাদের বিভিন্ন রকম কথা, এগুলো আমি স্টুডেন্টদের অনুরোধ করে রেকর্ড করার জন্য, তাদের লিখিত রেকর্ড করা হোক। এই রবি এটা চুপ কর না, চুপ কর। তাদের লেখা লিখিতভাবে হোক, তাদের বক্তব্য ভিডিও হোক, সেগুলো একটা নতুন প্রজন্মকে একটা নতুন আশা যোগায় যে তারা কিভাবে তারা এসেছিল, কি অবস্থায় তারা ছিল, কত কষ্ট করে তারা এখানে পড়াশোনা করে ধীরে ধীরে নিয়ে জীবনে দাঁড়িয়েছে, আজকে আমরা কি অবস্থায় আছি, এর মূল্যায়ন নতুন প্রজন্মের কাছে এটা এনে দেওয়া দরকার। তাহলে তারাও অনুপ্রাণিত হবে যে একসময় এত কষ্ট করে মহারাজ একটা প্রতিষ্ঠান শুরু করেছিলেন, তা আজকে আমরা এত রকম সুযোগ পেয়ে আরও কেন এগিয়ে যেতে পারছি না, আরও আমাদের কতটা এগোনো দরকার ইত্যাদি একটা দিক নির্দেশ, এগুলো আমাদের দরকার। সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের প্রাক্তন কমিটির সেক্রেটারি মহাশয়কে, আশিস পালকে, যে এনাদের বক্তব্যগুলো, যে যেরকম বক্তব্য হোক বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের একটা বক্তব্য রাখা দরকার। সেগুলো আমরা স্টুডেন্টদের, কারণ আমাদের প্রায় স্কুলে এখানে 9,000 স্টুডেন্ট পড়ে, অন্য জায়গায় প্রায় 20,000 স্টুডেন্ট পড়ে, তারা আছে যে জানতে পারছেন, তারা এদের চেনেও না। সুতরাং এদের বক্তব্য, এদের কথা, এদের লিখিত হোক বা ভার্বাল হোক, যাই হোক, সেগুলো যদি আমরা দিয়ে দিতে পারি, তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তারাও জেনে খুশি হয় যে একটা হাম্বল ওয়েতে যে প্রতিষ্ঠান শুরু হয়েছিল, সেই প্রতিষ্ঠান কীভাবে তার আশীর্বাদে, ঠাকুরমা স্বামীর আশীর্বাদ, অবশ্যই নিত্যানন্দ মহারাজের আশীর্বাদ এগিয়ে চলেছে। এর জন্যই আজকে এই উদ্যোগ। এবং যারা প্রাক্তনী, যারা এখানে টিচার ছিলেন, এখানে মাইতি স্যার আছেন, ধ্রুবনারায়ণ মাইতি স্যার আছেন, বা পুলিন্দা শুনেছি প্রথম ব্যাচের টিচার আছেন, আরও অনেকে আছেন, তাদের দু এক কথা আমরা শুনবো। শুধু দু এক কথা না, কারণ তাদের অভিজ্ঞতা এত বেশি যে হয়তো বলতে অনেকক্ষণ টাইম নেয়। তো সেই বক্তব্যগুলোকে আমি চাইবো যে তারা যে রেকর্ডিং করে আমাদের দেন, তাহলে আমরা একটা আর্কাইভ তৈরি করতে পারি, সেই আর্কাইভ ভাবি প্রজন্মের জন্য কাজে লাগতে পারে। যেমন আজকে রামকৃষ্ণ মিশনের দুর্ভাগ্য যে রামকৃষ্ণ মিশনের ঠাকুরের সন্তানদের মধ্যে কারো বক্তব্য রেকর্ডেড নেই, মধ্যে একমাত্র অভেদানন্দজির আছে। ঠাকুরের 16 জন সন্তান ছিলেন, তাদের তখন সেই সময় বেরোই, সে রেকর্ডিং কিছুই নেই, একমাত্র অভেদানন্দজি মহারাজ আছে। ঠিক সেই রকম যে ইনাদের বক্তব্য আমরা রেকর্ডিং যদি করতে পারি, অনুরোধ করবো আমি, সেটা তাহলে আমরা একটা আর্কাইভ রাখতে পারি। সেই আর্কাইভে ভবিষ্যতে প্রজন্ম যারা, তারা জানতে পারে যে কারা কারা অতীতে কাজ করেছেন, কারা কারা ছিলেন, তাদের চিন্তাভাবনা কি ছিল, আজকে চিন্তাভাবনা কি আছে, আজকে তারা কি ভাবছেন, বা স্টুডেন্ট যারা এখানে আছে ফার্স্ট ব্যাচের, তারা আজকে তারা কি পেয়েছে এখান থেকে, এবং তারা কি চায়, এবং তাদের আজকের দিনে তাদের বক্তব্য কি ইত্যাদি আমি চাইছি। এইগুলো হলে হবে কি একটা সুন্দর একটা হিস্ট্রি তৈরি হবে, এবং যেটা আমাদের প্রতিষ্ঠানের জোরকে আরো বাড়াবে, প্রতিষ্ঠানের ভিত্তিকে আরো শক্ত করবে। তো এই কটি কথা বলে, আর আমাদের আজকে কতগুলো ভালো ভালো প্রোগ্রাম হয়েছে, যেমন সমস্ত স্টুডেন্টদের আজকে প্রাক্তনীরা ভালো মন্দ খাওয়াচ্ছে। আজকে মৌনী অবশ্য বলে বেশি কিছু বলছি না, কি খাওয়াচ্ছে, যাই হোক ভালো মন্দ খাওয়াচ্ছে। তো আজকে মহাকুম্ভের মহাস্নান চলছে, সেজন্য আমি আর উচ্চারণ করলাম না। আর এমনি আমাদের সম্বর্ধনা দেওয়া হবে, স্টুডেন্টদের দেওয়া হবে, কিছু প্রাক্তন স্টুডেন্টদের দেওয়া হবে, কিছু প্রাক্তন টিচারদের দেওয়া হবে, সাধু মহাত্মাদেরও দেওয়া হবে। এবং এটা শুরু হচ্ছে, মানে এটা ইট ইজ নট এ এন্ড, ইট ইজ স্টার্টিং অফ দ্য প্রোগ্রাম ফর আওয়ার গোল্ডেন জুবিলি। তো সেই ধরনের যে
তুমি ওপরে চলে এসো, সুকুমার তুমি ওপরে চলে এসো। হ্যাঁ আমরা পালন করছি ওইটা। কিছু বলবো তার থেকে আমি কিছু শুনবো, সেইটি সবচেয়ে বড় কথা। বলা এবং শোনা যেন আমাদের সকলের মনের মধ্যে গেঁথে থাকে। স্মৃতি তো বড় বিজড়িত। এই যে 7 নম্বর রিভারসাইড রোড, রহনার থেকে আমরা যখন এলাম এইখানে, এই 7 নম্বর রিভারসাইড রোড, এই বাড়িটা পরিত্যক্ত হয়েছিল পোস্ট অফিসের বাড়ি হিসাবে। পোস্ট অফিস চলে গিয়েছিলেন। বাড়ির যিনি মালকিন ছিলেন মিসেস ঘোষ, তিনি থাকতেন পার্ক স্ট্রিটে। তো আমরা যখন খুঁজছিলাম চতুর্দিকে কোথায় আমরা আসবো কেষ্ট মহারাজকে নিয়ে, কেষ্ট মহারাজ একটা রিক্সাতে করে একদিন সকালবেলা, তার আগে 2-3 দিন আগে বেলুড় মঠে গেছি। সেখানে গিয়ে ভরত মহারাজের সঙ্গে কথা বলতে 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 আগে থেকে কেষ্ট মহারাজকে বলে রেখেছিলাম যে আমরা আসবো, কি আমি আসবো, যেভাবেই হোক, মাথা নিচু করলে চলবে না। প্রভু মহারাজ যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রভু মহারাজ কেষ্ট মহারাজকে বলেছিলেন, কেষ্ট, তোমার বিরুদ্ধে কোনো চার্জ দখল করা যায়নি, দাখিল করা যায়নি। সমস্ত পৃথিবী থেকে সাধু সন্ন্যাসীরা এসেছেন, তুমি সকলের সামনে বলো যে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। কেষ্ট মহারাজ দীপ্ত কণ্ঠে বললেন, মহারাজ আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমাকে নিয়ে এসেছেন, এইখানে রয়েছি, অথচ আমার বিরুদ্ধে যে 4-5টি অভিযোগ করেছেন তার একটাই তো আমি প্রমাণ পেলাম না, জানলাম না, আমি কি ক্ষমা চাইব? না, তুমি ক্ষমা চাও। মাথা নত করে বললেন, ক্ষমা আমি সকলের কাছেই চাইছি, কিন্তু নির্দিষ্ট করে কারণ না থাকলে আমি কি বলবো বলুন, সকলে যেন আমার ক্ষমা করেন। এই বলে উনি ধীরে ধীরে সকলকে প্রণাম করে আস্তে আস্তে একটা বেরিয়ে এলেন। এসে রিক্সা করে একবারে সোজা এসে উপস্থিত হলেন মহানবান মঠের উল্টো দিকে। সেইখানে এসে রিক্সা করে এলেন, রিক্সা ভাড়া নেই, কপর্দকহীন। সবিতা পারিগ্রাহী তার বাড়িতে এসে উঠলেন। তারপরের থেকে ইতিহাস আরম্ভ হলো। সেই ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু বেদনাদায়ক হলেও আমাদের আশাপ্রদ। আমি লিখেছিলাম ওকে, বেলুড় মঠে যখন সে বন্দী ছিল, যেভাবেই হোক মাথা উঁচু করে প্রয়োজন যদি হয় আমরা স্বামী বিবেকানন্দের নামে, ঠাকুরের নামে প্রতিষ্ঠান আছে, আমরা প্রতিষ্ঠান করব, যেভাবেই হোক তুমি এগিয়ে যাও, মাথা উঁচু করে। হ্যাঁ, সংক্ষিপ্তই করতে হবে, কেননা তারপরে অনেক গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে এবং সত্যি সত্যি ঠাকুর মা স্বামীজির যে কি অভূতপূর্ব আশীর্বাদ। আর ছেলেদের নিয়ে রহড়ার গ্রামবাসীরা, রহড়ার ছাত্ররা সবাই নিয়ে উনি আরম্ভ করলেন। এই আরম্ভ দেখা গেল আস্তে 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 ঠাকুরের কৃপাতে সম্পূর্ণ আমাদের ইচ্ছা অনুযায়ী, কৃষ্ণ মহারাজের ইচ্ছা অনুযায়ী তিনি প্রতিষ্ঠিত হলেন এবং সকলকে নিয়ে প্রতিষ্ঠিত হলেন। এই হলো রামকৃষ্ণ
বিবেকানন্দ মিশনের আধিপত্য। যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদেরই প্রাক্তনী তাপস কান্তি রায়, 1986 ব্যাচ, সুদূর আমেরিকা থেকে ও এসছে আজকে, এবং আমাদের সংস্থার প্রচন্ড বড় শুভাকাঙ্ক্ষী, ও আমেরিকা থেকে এসছে আজকে, তাপস কান্তি রায়। এইবার আমি আমাদের সভাপতি ধনঞ্জয়দাকে অনুরোধ করব, এবং আমাদের মিশনের গর্ব, আমাদের প্রাক্তনীদের গর্ব, আমাদের মিশনের গর্ব, আমাদের প্রাক্তনীদের গর্ব, বর্তমান কর্মসচিব মহারাজ স্বামী নিত্যরূপানন্দ, আমরা ওনাকে এবার সম্বর্ধনা জানাবো। আমি আমাদের সেক্রেটারি মহারাজকে দেখাতে অনুরোধ করব, আমরা এই বছর বড় মহারাজের নামে ক্যালেন্ডার করেছি, সেই ক্যালেন্ডারটা একটু সবাইকে দেখানোর জন্য একটু অনুরোধ করবো। এইবার আমি অনুরোধ করব আমাদের শ্রী বিষ্ণুচরণ চক্রবর্তী, আমরা সকলে বিষ্ণুদা বলে চিনি তাকে, বিষ্ণুপদ চক্রবর্তী, আমি বিষ্ণুদাকে নামে আমরা সবাই চিনি, আমরা অনুরোধ করবো মঞ্চে চলে এলে ভালো লাগবে। পলাশ, বলো একটু মঞ্চে আসার জন্য। নুপুরদাকে সংগঠিত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা সবচেয়ে বড় না, মানে জ্ঞানেন্দ্র মাধব মৈত্র ভট্টাচার্য। ওনার পুরো নামটা অনেকেই জানে না। অফিসিয়াল নাম হচ্ছে জ্ঞানদা। হাততালি যখন পড়ে গেছে, সম্বর্ধিত করার জন্য শ্যামলবাবুকে সম্বর্ধিত করার জন্য সম্বর্ধিত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সদস্যদের। প্রেসিডেন্টকে অনুরোধ করছি। আমি এখন রমনদাকে সম্পর্কিত করার জন্য সভাপতিকে অনুরোধ করছি, স্যারকে সম্পর্কিত করার জন্য অনুরোধ করছি। তার কাছে এখনো আমরা লজেন্সের আবদার করি, সেই আমাদের বিজয়দাকে সংগঠিত করার জন্য অনুরোধ করছি।
হ্যাঁ, হ্যাঁ। সবাই মঞ্চে যারা উপবিষ্ট সবাই, তা এবার আমি অনুরোধ করবো যারা 1976 যখন মিশন তৈরি হয়েছিল, প্রথমকে 20 জন ছাত্রদের নিয়ে প্রত্যন্ত গ্রামের তাদেরকে নিয়ে মহারাজ এসে এখানে যে মিশন স্থাপন করেছিল, শুরু করেছিল। আমি সেই 5 জন ভাই যারা আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে, সেই 5 জন ভাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। চিত্ত, বরেল, আর আমি সবার নাম এখন এই মুহূর্তে মনে করতে পারি। विवेकानंद जी की जय जुगाचार्य स्वामी विवेकानंद जी की जय जुगाचार्य स्वामी विवेकानंद जी की जय स्वामी नित्यानंद महाराज जी की जय स्वामी नित्यानंद महाराज जी की जय स्वामी नित्यानंद महाराज जी की। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একটা মস্ত বড় ব্যাপার। আমি ধন্যবাদকে অনুরোধ করবো আমাদের সংস্থার যে সকল সদস্য এখানে উপস্থিত আছে প্রত্যেককে একটা স্মারক উপহার প্রদান করার জন্য। প্রথমে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুকুমল সরকার, 1985 84 আমি 1986 2000 পলাশ অধিকারী 2000 আকাশকান্তি রায় 1993 দীপেন পাল পলাশ বলেছে সরোজ ব্যানার্জি 1982 সরোজ ব্যানার্জি, শঙ্কর চক্রবর্তী, সীমান্ত সাহা, শঙ্কর ব্যানার্জি, সীমান্ত সাহা, ভানুদেব মন্ডল, বিপ্লব দাস, শান্তনু, রবীন ঘোষ, আরে শান্তনু দা, মানিক বাবু কাকু কি বিপ্লব দাস, তানাজি চ্যাটার্জি, অরিন্দম মুখার্জি, শান্তনা ঘোষ, আমাদের গৌতম দত্ত। মঞ্চে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ওনার সংবর্ধনাটা বাকি আছে। আমাদের মনোজ মুখার্জি, এবং আমরা চাইতে একটু আমাদের এখানে খোল পরিবেশন করুন। আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য প্রদীপ রায়, অমিতাভ শেখ, প্রদীপ সাহা, 3 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বলাদার সংবর্ধিতটা হয়নি, বাকি রয়েছে। প্রদীপ রায়, অমিতাভ শেখ, প্রদীপ শাহ, 3 জন সম্পর্ক মঞ্চে চলেছে। তোমরা 3 জন তাকে রবীন কোথায় গেল? রবীনকে দেখতে পাচ্ছি না। রবীন ঘোষ, রবীনকে মঞ্চে অনুরোধ করবো ধন্যদাকে দেওয়ার জন্য। মহারাজকে একটু অনুরোধ করবো ধন্যদাকে দেওয়ার জন্য। একটা সংবর্ধনা তুলে দেওয়ার জন্য স্মারক মহারাজ হাতে। আমি একে একে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য প্রাক্তনী
মাইক্রোফোনটা মাইক্রোফোনটা একটু নমস্কার সকলকে। আজকে এরকম একটা ভালো অনুষ্ঠান, সব দিক থেকেই ভালো। প্রথমত ভালো আমাদের প্রাপ্তিযোগ, দ্বিতীয়ত ভালো সকলের সঙ্গে, এটাই প্রথমত যে সকলের সঙ্গে একসাথে আবার একটা দেখা সাক্ষাতের সুযোগ হলো। এই বিষয়টা খুব জরুরি দরকার ছিল। এই মিশনের প্রাক্তন ছাত্ররা তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এইরকম একটা কাজ শুরু করেছেন এবং আরো করবেন, যাতে আমাদের মিশন অনেক বেশি এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার জন্য এটা ছাত্রধারার মতো প্রভাবিত হতে থাকবে। আপনারা যারা এসেছেন, আপনাদের পরবর্তী যারা আছে তারা আসবেন। তো এভাবে মিশনের আরো অনেক বেশি উন্নতি হবে, অনেক সফল হবে, সাফল্যের দিকে সবসময় এগিয়ে চলেছে। নিত্যানন্দ মহারাজ যে কাজ শুরু করেছিলেন তার সুযোগ্য ছাত্র এবং শিষ্য এবং উত্তরাধিকারী স্বামী নিত্যরূপানন্দ সেই কাজকে আরো জোরের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন, অত্যন্ত সদর্থকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভূষণ চক্রবর্তী, আমি মহারাজের সঙ্গে প্রায় 56 বছর কাটিয়েছি। একটু আমি ওইটা বলি। আমি 1957 মিশনে যখন আসি, তখন মহারাজ ব্রহ্মচর্য নেননি, শুধু ওই ব্রহ্মচারী কৃষ্ণকমল ছিলেন। তারপরে আমি যখন 10-11 পড়ি, উনি আমার ওয়ার্ডেন ছিলেন। যে প্রাক্তনীরা যারা আজকে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, এই সবাইকে একত্র করেছে, এর জন্য ওদের অশেষ ধন্যবাদ এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ওদের জানাচ্ছি। এটা যেন চলে এবং এই ইনস্টিটিউশনটা যেন ওরা বাঁচিয়ে রাখে, এই অনুরোধ ওদের কাছে। নমস্কার। একদম সক্রিয় সদস্য রবীন ঘোষ আর সুজিত ধর, এই দুজনকে একটু মঞ্চের সামনে আসার জন্য এদের দুজনকে আমরা একটু সম্বর্ধিত করবো। সুজিত ধর 1985, রবীন ঘোষ 1992। মানে বিরাট ব্যাপার। তবে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটারও গুরুত্ব অত্যন্ত ভালো, এই কারণে যে এখানে প্রত্যেকে অনেকে চেনে। আর 25 সালে ছিল স্কুলের সবাইকে নিয়ে, সবাইকে চেনে। যে যাই হোক, এই প্রতিষ্ঠানের নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। তার সঙ্গে মনে রাখবে প্রতিষ্ঠানের সঙ্গে বিরাট আশীর্বাদ আছে শ্রী মায়ের। শ্রী মায়ের আশীর্বাদ এই প্রতিষ্ঠানের প্রতি খুব বেশি আছে। যে রামকৃষ্ণ মিশনের রহরাত্র তৈরি করেছে আর পরে এখানে করেছে, তার কিছু কিছু বাল্য জীবনের দু একটা কথা বললে বোধহয় সুবিধা হবে। একটা কথা বলি, ও আমাদের ভাই বোনদের মধ্যে খুব দুরন্ত ছিল এবং খুব অ্যাডামেন্ট ছিল। একটা উদাহরণ দিই, আমাদের বাড়ি ছিল আগে, তখন ভারতবর্ষ ভাগ হয়নি, ইন্ডিয়া পাকিস্তান কিছু। আমাদের বাড়ি ওই যে খাড়ি করে নদী থেকে জল খাল দিয়ে ঢোকে, সে তার ওপরে পড়তে যেতে হতো। তো পড়াশোনার উৎসাহটার এমন, বাবা সবাই চেষ্টা কোথায় যাচ্ছে তুই বৃষ্টি বলতে বলতে, স্বামীরাট গোবিন্দপুর ইজলা থানা, বরিশাল ডিস্ট্রিক্ট। যাই হোক, কোথায় আছিস? আমি পড়তে যাবো। পড়তে যাবার গঙ্গার পার, ওই পুকুর পাড়ের ওখানে গিয়ে বললো কি প্যান্টটা খুলে, জামাটা খুলে, ল্যাংটো হয়ে মাথার মধ্যে পট্টি দিয়ে ওই দুটোকে বাঁধলো, বেঁধে সাঁতার কেটে ওখানে গিয়ে মাস্টারের বাড়িতে উঠেছে। পড়াশোনার দিকে ওর এতটাই ভীষণভাবে আগ্রহ, মানে চিন্তার বাইরে সব সময়তে। যেটা বলবে, দুষ্টু ছিল। আমাদের বাড়িতে গোপালের ভোগ আজীবন, এবং যতদিন রহরায় স্বামী পূর্ণানন্দ ছিল ততদিন আমাদের বাড়ির ভোগ পূর্ণানন্দ স্বামীর আগে বসেই বলবে কেষ্টার মার বাড়ির গোপালের পোশাক আসে নাই। যাই হোক, এটা কেষ্টার প্রতি অতিরিক্ত স্নেহ বসতে হয়েও আর যেই কারণেই হোক তা এসেছে। ও ঠাকুরকে ভোগ দিচ্ছে। এখন তো অনেক সন্দেশ অনেক কিছু হয়ে, আগে নারকেলের নাড়ু ওই যে মঠের মতো হতো, সেইটা নানা রকম হতো। এই ভোগের পুরোটা দিয়েছে, যেই মা ওদিকে গেছে পট করে
ওইটা নিয়ে চলে গেছে ভোগের উপর থেকে, তখনও দেওয়া হয়নি। আরে কেসটা বলছে এই নাড়ুকে নিল রে, ও মা তোমার গোপাল খেয়ে গেছে, তোমার গোপাল খেয়ে গেছে। যাই হোক, অনেক দুষ্টুমি, কিন্তু ছোট থেকে একটা ছিল খুব অ্যাডামেন্ট, অর্থাৎ লেখাপড়ার দিকটা ওর এত নজর ছিল, এবং যে লেখাপড়া করতো তাকে ও সর্বান্ত করে হাজার অপরাধ ক্ষমা করতে রাজি আছে। যে দেখ আমরা গিয়েছি ফল দিয়েছি, ওরা তো আমার সাথে একদিন দুদিন, কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে গেছি। আমার ওখান থেকে বেশি দূরে ছিল না, উনি যাদবপুরে ওখানে থাকতো ভাইয়ের কাছে। তা আমি ওকে বললাম, তখন তুই করেই কথা বলতাম, যে কথা সেই বলি যে তুই করেই বলতাম যে দেখ এত কিছু হচ্ছে, এত কিছু হচ্ছে। রবিদার একদিন অসুস্থ হয়ে গেল, রবিদার তখন গত হয়েছে, মারা গেছে। সবাই তোমরা ভালো থাকবে, এবং যেটা আমি বর্তমান সেক্রেটারিকে তুই দীপকের সাথে যোগাযোগ করবি, আমরা যাতে একসাথে ওইটা করতে পারি। সেটা আমাদের এই অনুষ্ঠান এখন 2 বছর ধরে চলবে। আরো বক্তব্য বিষ্ণুদার কথা শোনা প্রসঙ্গে একটা বলি, রামদা যেমন সামনে আসতো না, তেমনি তোমার ভাইপোও সামনে আসে না।